শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেলের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকাকথন। দর্শক, এই দুপুরের সময়টা তারকাদের সাথে আড্ডা আলাপে আমাদের সময়টা ভরপুর থাকে। তাদের রঙিন জীবনের কিছু ছোঁয়া আসলে আমরাও এই সময়টাতে খুঁজে নেওয়ার চেষ্টা করি। এবং চলছে পবিত্র মাহে রমজান এবং সামনেই আসছে কিন্তু ঈদ উল ফিতর, অর্থাৎ ঈদের কাজগুলো নিয়ে অভিনেতা বা অভিনয় শিল্পী বা সর্বোপরি যারা শিল্পাঙ্গনের সাথে আছেন তাদের ব্যস্ততাও এখন অনেকটা বেশি। কি কাজ চলছে, তারা আমাদের জন্য কি উপহার দিচ্ছেন, সব কিছুই কিন্তু এইসবের আলোচনায় আমাদের সামনে উঠে আসে। প্রিয় দর্শক, আজ যার সাথে আমরা আলাপ করব তিনি অত্যন্ত পরিচিত একজন মুখ। তার অভিনয়শৈলী দিয়ে দীর্ঘ সময় ধরে তিনি বিভিন্ন প্ল্যাটফর্মে আসলে সে চমকটি দেখিয়েছেন এবং আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আমাদের সাথে আছেন অভিনয় শিল্পী শাহাদাত হোসেন। শুভেচ্ছা, শুভ দুপুর। আপনাকেও শুভেচ্ছা, শুভ দুপুর। কেমন আছেন আপনি? আমি ভীষণ ভালো আছি, ভালো থাকার চেষ্টা করি এবং তারকাদের সাথে আড্ডা আলাপে এবং তাদের কাজের যে অনুপ্রেরণা এবং উচ্ছ্বাস, তাতে করে আমার দুপুরের সময়টা কিন্তু বেশ ভালো যায়। আপনি কেমন আছেন? কেমন চলছে জীবন? আমি ভালো আছি, থ্যাংক ইউ। আমাদেরও ভালো কাটে। আমরা তো ধরেন অবশ্যই সবচেয়ে বেশি উপভোগ করি শুটিং সেট। তো সেই শুটিং সেটে আমরা যে কাজ করি, যে চরিত্র করি, যে প্রোডাকশনের সঙ্গে করি, সেগুলো নিয়ে আবার অন্য একটি সেটে কথা বলতে আমাদেরও ভিন্ন একটা আনন্দ কাজ করে। আচ্ছা, যেহেতু ঈদের কথাও বলছিলাম এবং সামনে আরও অনেক কাজ অনেক অভিনেতাদেরই আসলে পাইপলাইনে রয়েছে, তাহলে অভিনয় শিল্পী শাহাদাত হোসেনের কাছ থেকে আগামীতে আমরা কি উপহার পাচ্ছি, কি কাজের ব্যস্ততা চলছে তার? এই মুহূর্তে একটি কাজ চলছে, একটি ওয়েব সিরিজ শিহাব শাহীন পরিচালনা করছেন। এটি সম্ভবত ঈদে দর্শক দেখতে পাবে, সেটি শুটিং চলছে। আমি ঢাকার বাইরে যাব কালকে। তো সেখানে কেমন ধরনের চরিত্রে আমরা দেখতে পাচ্ছি শাহাদাত হোসেনকে, একটু কি হিন্ট পেতে পারি? এটা কি দেওয়া ঠিক হবে কি না, পরিচালককে কল দিতে হবে এখন জিজ্ঞেস করতে। আচ্ছা, তাহলে আমরা সাসপেন্স রাখতে চাই কাজটা নিয়ে, তাই তো? তাহলে গল্পটা কি ধরনের বা কোন জনরার গল্প, সেটা নিয়ে যদি একটু বলেন। গল্পটা এটি তারই একটি প্রিভিয়াস প্রোডাকশনের একটা ইউনিভার্স, সে ঢুকছে। থ্রিল আছে, ক্রাইম আছে, সাসপেন্স আছে। থ্রিল, ক্রাইম, সাসপেন্স, একটা আলাদা কিন্তু জনরা, এবং এই ধরনের কাজ এখন হরহামেশা অনেক বেশি হচ্ছে, অনেক বেশি হচ্ছে, সারা পৃথিবীতেই হচ্ছে। সারা পৃথিবীতে হচ্ছে এবং বাংলাদেশে যে সেই জোয়ারের সেই হাওয়াটা যে আসলে বইছে, এটা আসলে খুব আনন্দের বিষয়। হ্যাঁ, একটা সময় কিন্তু ছিল যে কোনো একটা স্টাইল, কোনো একটা ফ্যাশন, হ্যাঁ, উন্নত বিশ্বে আসলে আমাদের দেশে আসতে অনেক টাইম লাগতো। কোনো খাবার উন্নত বিশ্বে তৈরি হলে সেটি বাংলাদেশে আসতে টাইম লাগতো। আমি বলছি ধরেন এটি 30-40 বছর আগের কথা। এখন তো গ্লোবাল এমনভাবে ওপেন হয়ে গেছে, তো সেক্ষেত্রে সব কিছু খুব দ্রুত আসে। এই যে ফিল্ম, এই যে আমরা যে সমস্ত ওয়ার্ল্ড ক্লাস প্ল্যাটফর্ম দেখি, নেটফ্লিক্স বলেন, প্রাইম ভিডিও বলেন, তো ঠিক এই মুহূর্তে হলিউডে বা এই মুহূর্তে আমেরিকান, এই মুহূর্তে আফ্রিকান যে সমস্ত কাজ হচ্ছে, ইভেন ইরানে যে ধরনের কাজ হচ্ছে, খুব দ্রুতই সমস্ত কিছু ছড়িয়ে পড়ে। তো এখন আমরা কোনো জায়গাতে আসলে পিছিয়ে থাকি না। তো ওই টেস্টের জায়গাতেও পিছিয়ে থাকি না বা একই সঙ্গে থাকি, এটা আগানো পিছানো না। সারা পৃথিবীতে যখন খুব প্রেমের ছবি হচ্ছে, তখন আমাদেরও অনেক প্রেমের ছবি হয়েছে। আমাদের এখন ক্রাইম হচ্ছে সারা পৃথিবীতে, মানে ক্রাইম হচ্ছে, মানে ক্রাইম নিয়ে মুভি হচ্ছে, আমাদেরও ক্রাইম নিয়ে মুভি হচ্ছে। আচ্ছা, কোন ধরনের জনরায় কাজ করতে ব্যক্তি বা অভিনয় শিল্পী শাহাদাত হোসেন বেশি পছন্দ করে, বা থাকে না একটা প্রাণের কাছাকাছি একটা জনরা কিন্তু আমাদের থাকে প্রত্যেকেরই পছন্দের? এটা না আসলে চেঞ্জ হয়, মানে আমরা আসলে মানে কোনো শিল্পী তো এক ধরনের একটা তো জনরা থাকেই। যেমন আমি যদি SM সুলতানের কথা বলি, তার ছবির মধ্যে তো একটা ক্যারেক্টার পাওয়াই যায়। তো তারপরেও ওই জনরার মধ্যে থেকে বা ওই ঘরানা বা ওই ধরনের মধ্যে থেকেও তো টেস্ট পরিবর্তন হয়। আমি সবসময় তো ফুলের ছবি আঁকতে ভালো লাগে না, কখনো কখনো ছুরির ছবি আঁকতেও মন চাইতে পারে, কেননা আমরা তো কিন্তু আমাদের অ্যাক্টরদের যেটা হয়, আমি যদি কবি হতাম আজকে, যদি আপনার এই বেগুনি রং নিয়ে আমার কবিতা লিখতে ইচ্ছে হতো, আমি লিখে ফেলতে পারতাম। কিন্তু আমি অভিনেতা হওয়ায় এটা তো পারি না, কারণ ওই ধরনের একটি চরিত্র, ওই ধরনের কাজ আমাকে পেতে আগে তো হবে, কারণ আমি তো নিজে একা একা বানাই না। ওরকম স্ক্রিপ্ট তৈরি হতে হবে, প্রযোজকের আমাকে পছন্দ হতে হবে, পরিচালক আমাকে পছন্দ হতে হবে। তো ওই জায়গায় থেকে খুব একটা পছন্দ যেটা হয়, করতে ইচ্ছা যেটা হয়, সেটা যে সবসময় করতে পারি এমনটা হয় না। তবে
এখন যেহেতু অনেক থ্রিলার হচ্ছে, এক ধরনের অ্যাক্টিংয়ের স্কোপ এখানে আছে। সেখানে রিয়ালিটি এবং আমার মানে নন রিয়ালিটি, যেটা এক্সিস্টই করে না পৃথিবীতে এমন কোনো মানুষ, এই দুই মানুষের মধ্যে একটা মিলন বা সংমিশ্রণের সুযোগ এই ধরনের এতে আছে আসলে। সো আই এনজয় দিস। ওকে, সিসিমপুরের বাহাদুরের কথা মনে আছে নিশ্চয়ই। বাহাদুর বুড়ো হয়ে গেছে। সেই সিসিমপুরের বাহাদুর মানে শিশুদের নিয়ে কাজ করা, শিশুদের জন্য কাজ করা, আর এখনকার বিভিন্ন চরিত্রে কাজ করা শাহাদাত হোসেন, দুইটা প্ল্যাটফর্ম কিন্তু একটু ভিন্ন। শিশুদের জন্য বা মেইন স্ট্রিম প্ল্যাটফর্মে যে কাজগুলো হয়, দুটার মধ্যে তফাৎ সব থেকে বেশি কোন জায়গায়? অনেক মানে দায়িত্বের জায়গাতেই আসলে অনেক তফাৎ, দায়বদ্ধতার জায়গায় অনেক তফাৎ। কারণ আমি যখন সিসিমপুরের বাহাদুর করি, তো একেবারে যে আমি রিটেন কোনো চুক্তি স্বাক্ষর করেছিলাম বিষয়টা এমন না, বাট আমাদের বলাই ছিল যেহেতু শিশুদের মধ্যে একটা ইমেজ আমার তৈরি হওয়া আছে, এমন কোনো চরিত্র না করাই ভালো যেটা শিশুরা কনফ্লিক্ট করে বাহাদুরের সঙ্গে। তো একজন অভিনেতার আবার এটা মেনটেন করা খুব টাফ। তারপর আমরা চেষ্টা করতাম অনেক বেশি। আমি যেমন সিসিমপুরের বাইরেও শিশুদের যত নাটক তৈরি হতো, শিশুদের নিয়ে যত অ্যানাউন্সমেন্ট তৈরি হতো, আমি অনেক জায়গাতে কাজ করতাম। একটু শিশুকেন্দ্রিক শিশুদের শাহাদাত থাকার চেষ্টা করেছি বা থেকেছি। ওই সময় আমি কিন্তু আবার এই ধরনের অনেক কাজ অফার পেলেও করতে পারিনি, কারণ এই মানুষটাকে স্ক্রিনে দেখে যদি একই শিশু দেখে ফেলে ও ভয় পাবে। তো এইটা কিছুদিন বা কিছু বছর মেনটেন করতে পেরেছি। আর এখন যেহেতু বাহাদুরের এক্সপোজার অনেক কমে গেছে, কারণ ওখানে পাপেটরা তো আসলে বৃদ্ধ হয় না, পাপেটের তো চেহারা পরিবর্তন হয় না। হালুম তো এখন হালুমের মতোই রয়ে গেছে, কিন্তু বাহাদুরের ফিচার তো বাহাদুরের মতো নেই, জীবন অনেক এগিয়ে গেছে। তো ওই জায়গা থেকে ওই দায়িত্বের জায়গা এবং কাজের অপারেটিভ জায়গা, অপারেশনের জায়গাটা অবশ্যই অনেক তফাৎ, অনেক পার্থক্য আছে। থট প্রসেসই পাল্টে যায়। আমি যখন একটা শিশুকে এন্টারটেন করবার জন্য, আর ওদের তো আসলে এন্টারটেনমেন্ট, আমি তো আবার শিখে কোনো না কোনো তথ্য দেই। সিসিমপুরে কিন্তু কোনো গল্পই শুধু গল্প না, ওর মধ্যে একটা শিক্ষা থাকে শিশুর জন্য, একটা কোর মেসেজ থাকে। তো ওই দায়িত্বটা আসলে অ্যাক্টর হিসেবেও তো নিজেকে নিতে হয়, নেই। আবার অন্য কাজে যে কোনো রকম সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে না তা না, সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে আসলে সঞ্জিদা। আমরা বন্ধুরা যখন বসি বা আমার সহশিল্পীরা বা কলিগরা যখন বসি, ইদানিং খুব আলোচনা আসে যে স্ক্রিনের আসলেই অনেক বড় দায়বদ্ধতা আছে। স্ক্রিন, টিভি স্ক্রিন, হ্যাঁ, চলচ্চিত্রের স্ক্রিন সোসাইটিতে অনেক বেশি প্রভাব ফেলে, এবং সেটি একটা সময় আমাদের উপর প্রভাব ফেলতো, তারপরে একটা সময় আসলো আমরা হয়তো অন্যের উপর প্রভাব ফেলায় কিঞ্চিত ভূমিকা রাখতাম। তো ওই জায়গাটায় দায়িত্বশীলতা বা দায়বদ্ধতা কাজ করে। কারণ একটা সময় আমি ছোটোবেলায় যখন কোনো নাটক দেখতাম, সিনেমা দেখতাম বা গল্প পড়তাম, সেখানে কেন্দ্রীয় চরিত্র বা হিরো বলতে যে মানুষটিকে আমরা দেখতাম, সেই মানুষটিকে কিন্তু দেখতাম মানুষটি ভালো, মানুষটির একটি নীতি আছে, তার প্রিন্সিপাল আছে, সোসাইটিতে মানুষ তাকে পছন্দ করছে। গল্পের প্রয়োজনে, হ্যাঁ, যদি এমনও হয় যে তাকে মন্দ কাজ করতে হচ্ছে, সেটার একটা পরিণতি থাকতো। তো গত কিছু বছর ধরে আমরা কিন্তু অনেক গল্প পড়েছি, গল্প দেখেছি স্ক্রিনে, যেখানে এলাকার বা সমাজের সবচেয়ে মানে নষ্ট মানুষটি কেন্দ্রীয় চরিত্র। হ্যাঁ, তো যে মানুষটি সমাজের জন্য ক্ষতিকর, যে মানুষটিকে সমাজের মানুষ রেসপেক্ট করতে পারে না চাইলেও, সেই মানুষটি কেন্দ্রীয় চরিত্র হয়ে স্ক্রিনে 40 মিনিট বা 2 ঘন্টা 3 ঘন্টা, হ্যাঁ, রুল করছে। তো এটার কিন্তু একটা প্রভাব পড়ে, যার কারণে রিয়ালিটিতে ওই ধরনের মানুষ যখন এক্সিস্ট করে, সেও তখন তার মহল্লার গুরুত্বপূর্ণ মানুষ ভাবতে শুরু করে নিজেকে। তো এই সমস্ত প্রভাবের দিকেও চিন্তা করে আসলে স্ক্রিনে সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে কাজ, অবশ্য এত ভাবলে আমার কাজও, যার কারণে সংখ্যা অনেক কম। এটা কি, আমিও তাই জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে শিল্পীর দায়বদ্ধতার জায়গায় মনে হলো আপনার অবস্থান বেশ কঠিন এবং কঠোর। এই জায়গা থেকে কি আসলে অনেক অফার আপনি মিস করেছেন কিনা, বা এটা নিয়ে কি কখনো আপনার কোনো রিগ্রেট হয়েছে কিনা? না, রিগ্রেট নেই, আমার কোনো কিছু নিয়ে রিগ্রেট নেই। ওই ঘটনা ঘটেছে অনেকই, তো সেটা নিয়ে রিগ্রেট করি না আসলে।
বড় পর্দা এবং ছোট পর্দা আবার ওটিটি সকল ক্ষেত্রে কাজ করার একটা অভিজ্ঞতা আপনার রয়েছে। শিল্পী হিসেবে আপনি বড় পর্দা এবং ছোট পর্দাকে কিভাবে ডিফারেন্সিয়েট করেন? এখন এটা পারি না আসলে ডিফারেন্সিয়েট করা। আমার মনে হয় যে এখন সেই ডিফারেন্সটা নাইও। একটা সময় আমরা স্টেজের ছেলেমেয়েরা বলতাম যে স্টেজ অনেক বেশি কানেক্ট করা যায়, হ্যাঁ, কারণ দর্শক সামনে থাকে, সে কিভাবে রিয়্যাক্ট করে, সে কিভাবে রেসপন্স করে, আমরা ইমিডিয়েট সেটা বুঝতে পারি। এটা একদিক দিয়ে সত্য, কিন্তু এখন টেলিভিশনও তো তার চেয়ে বেশি, কারণ মঞ্চে যখন দেখে সে ইমিডিয়েট রেসপন্সটা করে। কিন্তু টেলিভিশনে আজকেই যেমন এই শোটা অন এয়ার হওয়ার পরেই তো মানুষ ইউটিউবে লিখবে, ফেসবুকে লিখবে, সো আমরা কিন্তু রিয়াকশনস অ্যান্ড রেসপন্স কিন্তু এখন টেলিভিশনেও পাই, চলচ্চিত্র মানে সোশ্যাল মিডিয়া আসার পরে আমি সব জায়গায় রেসপন্সটা পাই। তবে একটা চরিত্র আমি ক্যামেরার সামনে যখন পারফর্ম করি সেই প্রেজেন্টেশনে অনেক পার্থক্য হয়। এটা যতটা বেশি মিডিয়ামের জন্য হয় তার চেয়ে বেশি হয় বাজেটের কারণে, আর মিডিয়ামকে কেন্দ্র করেই বাজেটটা তৈরি হয়। আমি যখন একটা ফিল্ম করি তখন স্বাভাবিক কারণে সেটা বাজেট বেশি থাকে, কাজে আমি সারাদিনে একটা দুইটা সিন করি, বা ওয়েব সিরিজ আমি যখন করছি সারাদিনে হয়তো একটা সিন করলাম বা দুইটা সিন করলাম, এবং সারাদিন আমি একটা পোশাকের সিন করলাম, তখন হয় কি সারাদিন আমি ওই জায়গাটুকু নিয়ে ফোকাস করতে পারি। হয় না যে যদি নাম্বার যদি আমার কম থাকে আমি ওটা অনেক সুন্দর করে সাজাতে পারবো। আমাকে যদি 10টা আইটেম রান্না করতে হয় একই দিন, আমার তো কষ্ট হবেই, কোনোটা লবণ কম হবে, কোনোটা লবণ বেশি হবে, আমি অনেক টাইম দিতে পারবো না অনেক। তো ওই একটা দুইটা সিন যখন হয় তখন আমি অনেক বেশি যত্ন নিতে পারি, সারাদিন ওই কস্টিউমটা থাকতে পারি, ওই জেস্টার পোস্টারে আমি একটা লম্বা সময় কাটাতে পারি, এটা সুবিধা হয়। তো এই সমস্ত কিছুর সঙ্গে তো বাজেটটা জড়িত। তো এই বাজেটগুলো সাধারণত ওয়েব সিরিজে বেশি থাকে ইদানিং টেলিভিশনের তুলনায়। এখন অবশ্য ইউটিউবের নাটকেও বাজেট অনেক বেড়েছে, তারপরেও ওগুলোতে সুবিধা হয়, কারণ ওইগুলোর যে টিমটা থাকে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে পর্যাপ্ত লোক থাকে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আমার কস্টিউম, আমার কন্টিনিউটি, একটা এই যে ফোনটা এরকম ছিল, ভাইয়া ফোনটা এরকম ছিল, এটা আমার তো সব কিছু, ভাইয়া আপনার ব্রেসলেটটা এরকম বের হয়েছিল, ও যে চলে, এই যে টিমের যে এত মানুষের এঙ্গেজমেন্ট, এটা তো বাজেটের সঙ্গে আসলে জড়িত। বাজেট না থাকলে এত মানুষের এঙ্গেজমেন্টও সম্ভব হয় না। তো এই এঙ্গেজমেন্টগুলো বেশি সম্ভব হয় এখন ওয়েব সিরিজে। তো ওইখানে আসলে কাজটা করতে বা চরিত্রটা ঠিকঠাকভাবে করতে অনেক সুবিধা হয়, আমরা অনেক সাপোর্ট পাই। ওকে, সো ওটিটি প্ল্যাটফর্মগুলো বললেন যে অভিনয় শিল্পী বা সর্বোপরি আমাদের বিনোদন জগতের মোড়টা পাল্টে দিতে অনেকটা সাহায্য করেছে। বিশেষ করে আগে যেমন আমরা দেখতাম যে কেন্দ্রীয় চরিত্রে শুধুমাত্র নায়ক নায়িকা ভিত্তিক স্টোরি আমরা আগে বেশি থাকতাম, এখন যেটা আমরা দেখি যে একটা স্টোরিতে সব চরিত্রেরই একটা আলাদা ইম্প্যাক্ট থাকে। সেই জায়গা থেকে কি মনে হয় যে শিল্পীদের কাজ করার পরিমাণ আগের থেকে বেড়েছে বা তাদের জন্য সুযোগ সুবিধা আগের থেকে বেড়েছে? এটা খুব মানে স্টেরিওটাইপ আমি 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 সরি মানে আমি মনে করি এটা, কারণ এরকমটা মাঝখানে কিছুদিন হয়েছে। আমি যদি আমার শৈশবে যাই, এখন আপনার শৈশব আমার শৈশব তো এক নয়, মানে একই সময়কার নয়। আমি যদি আমার শৈশবে যাই, আমরা যখন বহুব্রী দেখতাম বা ওই সময়কার একটা নাম চলে আসলো, ওই নাটকগুলো তো প্রত্যেকটা চরিত্র গুরুত্বপূর্ণ ছিল। তার হয়তো অনেক চরিত্র দেখতাম কোনো পর্বে হয়তো দেখাও যেত না, কিন্তু আমাদের কাছে তো প্রত্যেকটা চরিত্র, সেই রহিমার মাও তো এখন পর্যন্ত আমাদের মনে আছে, হ্যাঁ, আবার সেই জাকের ভাইয়ের সে মামাও তো মনে আছে। তো প্রত্যেকটি চরিত্রই খুবভাবে যথেষ্ট গুরুত্ব পেত এবং অনেক সুন্দরভাবেই আমাদের সামনে অ্যাপিয়ার হতো। তো মাঝখানে কি যেন হলো 90 দশকে ওই প্যাকেজ এসে বা কিছু একটা পরিবর্তন বোধহয় হয়েছিল। এখন তো আবার মনে হয় যে আমি আগের জায়গাতেই আছি। আবার আমারও তো পরিবর্তন হচ্ছে, কারণ আমি একটা সময় প্রেমিক হিরো ইয়াং ছেলের চরিত্রে অভিনয় করেছি, তখন মনে হতো আমরা দুজনই বোধহয় অ্যাক্টর অ্যাক্ট্রেস, কারণ আমরা 20টা সিন করলে বাবা মার সঙ্গে হয়তো 2টা সিন থাকতো। এখন তো আমি আবার বাবা মা হয়ে গেছি, তো এখন আমার সিন সঙ্গে আমি যখন সেটে যাই তখন তো আমার সিনগুলোই হয় ওই দিনকে। সো আমি তো আবার দেখি যে না, ঠিক আছে, আমার সিনগুলো তো গুরুত্ব দিয়েই করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই সময় এসে কি সেই ইয়াং সময়টা, প্রেমিক হিরো হিরোইন, ওই সময়টাকে মিস করা হয় স্ক্রিনে? সবসময় আসলে অতীত তো মিস করি। একটু আগে যেটা বলেছি যে আমার কোনো রিগ্রেট নাই, বাট আমি আমার অতীতকে অনেক বেশি মিস করি। এটা শুধু স্ক্রিনের সেই তরুণ চরিত্র করার শাহাদাতের সময় না, আমার শৈশব আমি মিস করি, আমি আমার বাবা মার সঙ্গ মিস করি, আমি আমার ক্যাম্পাস মিস করি, আমার পুরনো বন্ধুদের মিস করি। আমি একটু নস্টালজিক, এটা হয়তো বিলাসিতাই হতে পারে, আমি একটু নস্টালজিক হতে পছন্দ করি।
আপনার এই প্রফেশনটা আপনি কি ইচ্ছাকৃত বেছে নিয়েছেন নাকি সময়ের বিভিন্ন ঘাত প্রতিঘাত বা বিভিন্ন ভাজে এসে আসলে এমন সিদ্ধান্ত? সো আই এম ভেরি লাকি অন দ্যাট পয়েন্ট বিকজ মানে প্যাশনকে প্রফেশন করতে পারে আমাদের দেশের আমাদের এরকম একটা দেশের মানুষ খুব টাফ আসলে। সেক্ষেত্রে একটা স্ট্রাগল তো ছিল, মানে তখন মানে লেখাপড়া করা শেষ করে বাবা মা তো চাইবেন আমরা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে চাকরি করবে। আমাদের মতো পরিবার, আমার আব্বা সরকারি চাকরি করতেন, তো ব্যবসায় সাহস পায় না কেউ, তো ব্যবসায়ী তো নাই, চাকরি করতে হবে। তো সেই চাকরি থেকে আমি একা অভিনয় হওয়া, তবে আমি লাকি বললাম এই কারণে, কারণ আমি যখন ছাত্র জীবনে পারফর্মিং আর্ট প্র্যাকটিসে ঢুকলাম, সেটা আবৃত্তি বা অভিনয়, এর মধ্যে 1997 আর 98-এ সেন্টার ফর এশিয়ান থিয়েটার, এটি প্রফেশনাল থিয়েটার, আমি তার সন্ধান পেলাম। তো ওখানে জয়েন করলাম। তো আমি ছাত্রজীবন থেকে আসলে পেইড অ্যাক্টর, প্রফেশনাল অ্যাক্টর, আমাকে অ্যাক্টিং কখনোই নন প্রফেশনালি করতে হয়নি তারপর থেকে। মানে আমি গ্র্যাজুয়েশন করছি কেবল, সো আমি তখন থেকেই পেইড অ্যাক্টর, তখন থেকেই প্রফেশনাল অ্যাক্টর। সো যার কারণে হয়তো পরিবারকে ফেস করতে আমার সহজ হয়েছে, অনেক বেশি ফাইট দিতে হয়নি। তো এবং ওই সময় আসলে ওই হয় না, প্রতিটি কর্ম প্রতিষ্ঠান আপনাকে এনকারেজ করে, ঠিক আছে আমি এই পেশাটা কি ভালোভাবে নেই। তো ওই থিয়েটারটা এমনভাবে ছিল এবং কামালউদ্দিন নীলু আমাদেরকে এমনভাবে তৈরি করেছে, যার মধ্যে ডিজাইনিং সেন্স ভালো, তাকে ডিজাইনার তৈরি করেছে। এই যে এখন রহমতুল্লাহ বাসু একজন মানে ফিল্মের ওয়ান অফ দ্য বেস্ট আর্ট ডিরেক্টরস, ও এখান থেকেই এই যে গান একটা হিট করলো, সাদা সাদা কালা কালা শিবলু, তো এদেরকে স্যার ওইভাবেই বন্টন করেছে, তুই একটু ডিজাইনটা করতো, তুই নাটকের সেটটা করতো, তুই একটু মিউজিকটা করতো, ওভাবেই তৈরি করেছে সবাইকে। তো ওইখানে আসলে অ্যাক্টর আসলে একটা ফ্যাক্টরি ছিল আমাদের, ওই ফ্যাক্টরিতে এই প্রোডাক্ট তৈরি হয়েছে আসলে। যেহেতু পুরনো দিনের কথা কিছু বলছিলেন, স্মৃতিময় একটা সময় আসলে ফিরে যাওয়া, তাহলে আমরা কিছুটা সময় আপনাকে একটু কিছু স্মৃতিতে ফিরিয়ে নিতে চাই। চলুন দেখে আসি দর্শকদের সাথে নিয়ে, দেখে আপনি মনে করতে পারেন কিনা যে নাটকের ছোট্ট কিছু অংশ। চলুন প্রিয় দর্শক। তো গতকাল রাইতে দখলে গেছে রে নিখিল। হ্যাঁ, তুই যখন দোকান বন্ধ করে চলে গেলি, একটু বাদই মোফাজ্জল খানের চেলাপালা আইসা ভিতরে ঢুইকা জিনিসপত্র সব লয়ে গেছে। যাওয়ানোর সময় ওই নতুন সাইনবোর্ড আর নতুন তালা লাগাই দিয়ে গেছে। কি কও কাকা, এটা কি মগের মুল্লুক? তুমি কিছু কইলে না? তুমি কইলে না যে এটা নিখিলের দোকান? আরে আমি কি কমু, তুই যে দোকান বেচে দেস নাই এটা তো আমি জানি না। আশ্চর্য কাকা, এটা আমার বাপের দোকান, এটা আমি বেচে দেবো আর আমি দোকান বেচলে তুমি জানবা না? হেইডা কেমনে কই, তোর গোষ্ঠী জ্ঞাতির অনেক লোকই তো গোপনে জমি জিরাত বাড়ি ঘর বেচে দিয়ে ওই পারে চলে গেছে। আরে হেইডার কি কোনো হিসাব আছে? আমি যাইতাছি না, এটা আমার টাস, আমার মাটি, এটা আমার দোকান, আমি এর কোনো কিছু ছাইড়া যাইতাছি না। এই, সো কিছু মনে পড়লো? একটা অনেক 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 আগের, এটা আসলেই একটু স্মৃতিতে ডুবে যাওয়ার মতো। এটা প্রবাবলি এটার নাম ঢাকা ড্রিম। এটি একটি চলচ্চিত্র ছিল, 10টি চরিত্রর গল্প নিয়ে, আলাদা আলাদা 10 জন চরিত্র। এটি করেছি কত সালে খেয়াল নেবেন, অনেক আগের, এটা অনেক আগে। আচ্ছা, সেই সময়টা আসলে কেমন ছিল এবং এটা শুটিং এক্সপিরিয়েন্স কি কিছু মনে আছে আপনার? না, খুব বেশি আমার মনে নেই। ঢাকার কাছাকাছি কোনো একটা জায়গায় ইয়ে করেছিলাম, প্রসূন ভাই। আচ্ছা, প্রসূন ভাইয়ের ফিল্ম ছিল এটা। প্রসূন ভাইয়ের সঙ্গে এর আগেও আমি সিনেমা করেছি, সুতোপার ঠিকানা। না, অনেক বেশি মনে নাই, কিন্তু একটা আমাদের স্টাডি হয়েছিল, ওইটা খুব ইন্টারেস্টিং ছিল, কারণ 10টা চরিত্র সেখানে, ওই যে বাবুভাই পাশে বসা ছিলেন, ভিক্ষুক ছিল, আমার চরিত্রটা ছিল নরসুন্দর, নাপিত, এরকম যে এই ঢাকার শহরকে নিয়ে, যে ঢাকা শহরে আমরা যে মাইগ্রেট করি, এটা নানা প্রয়োজনে করি, একটা যৌক্তিক ইয়েও ছিল, অ্যাপ্রোচও ছিল সেখানে, যে মানুষগুলো কেন আসে। তো এগুলো করতে গিয়ে এক্সপিরিয়েন্স আসলে মানে বলার মতো এখন এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু একটা নস্টালজিক, কিন্তু যখন আচ্ছা এরকম কি হয় যে আপনার পুরনো কাজগুলো যেগুলো করে এসেছেন সেগুলো আপনি এ সময় আবার স্ক্রল করে দেখেছেন বা হঠাৎ করে আপনার সামনে আসছে, সেগুলো কি আপনি দেখেন?
আমার কাছে ওই যে গুগল আপনাকে ছবি মনে করা যায় না, যে 10 বছর ছবি, ওই ছবি যখন আসে ওই তখন কিছু ছবি পাওয়া যায় হয়তো শুটিং সেটের, আর খুব বেশি ছবি তোলার প্র্যাকটিসটা নাই, তারপরেও যে আসে ও তখনের আচ্ছা এই মেকআপটা বা এই গেটআপটা কোন প্রোডাকশনের ছিল, ওই প্রোডাকশনটা হয়তো তখন আবার একটু খুঁজে ইউটিউবের বদলতে দেখা হয় মাঝে মাঝে মাঝে। আচ্ছা, এমনি যখন কোনো প্রোডাকশনে কাজ শেষ হয়ে যায় তখন যখন সেটা অন এয়ার হয় বা বড় স্ক্রিনে আসে, তখন কি আসলে আগ্রহ নিয়ে দেখতে যান নিজের কাজ? আগ্রহ নিয়ে দেখি, একাধিকবার দেখি। এটি মানে আমার প্রফেশনাল দায়িত্বের মধ্যে, মানে আমার কাজের মেথডের মধ্যেই পড়ে, মানে মেথডের মধ্যেই পড়ে। আমি মানে একটা জিনিস মানে বানালাম, তো এটি কেমন হলো, তো আমি তো মানে প্রত্যেক রাঁধুনি তো সেই ফার্স্ট টেস্টার, প্রথম টেস্ট তো যে কুক করে সেই নেয় বা নিতে হয়, আমি যতটুকু বুঝি, সেটা না নিলে তো কী করে হবে। তো আমি প্রথম দর্শক হতে চাই আমার কাজের। কিন্তু আমি অনেক অভিনেতার কাছেই শুনেছি যে নিজের কাজগুলো আসলে পরবর্তীতে তারা দেখা হয়ে ওঠে না, কারণ অনেক সময় ডাবিং এর সময় হয়তো সে দেখছে বা কিছু সিকোয়েন্স সে দেখছে, কিন্তু পুরো কাজটা একবারে দেখা হয় না। আপনি পুরো কাজটা বা সবার অভিনয় কি মনোযোগ দিয়ে দেখেন? মনোযোগ দিয়ে দেখি, আমার নিজেরটা আমি একাধিকবার দেখি, মানে আমি কেমন রাঁধলাম আমি তো বুঝবো না, আর আমি যতক্ষণ না বুঝবো রান্না ভালো হয়েছে কি হয় নাই, পৃথিবীর আর কেউ বুঝবে না, আর কেউ বুঝবে না। একটা চরিত্র আমি কতটুকু বিশ্বাস করতে পারলাম সবচেয়ে আমি ভালো জানবো, তাতে ইভেন ডিরেক্টরও বুঝবে না। মানে এই মুহূর্তে আমি আপনাকে ভালোবাসছি বা ঘৃণা করছি, আমি সত্যি ওই মুহূর্তে আমি ফিল করতে পেরেছি কিনা, এটা একমাত্র আমিই জানি সব সত্যটা, কেউ জানে না। সত্যিই তাই। আচ্ছা, একদম আয়োজনের শেষের দিকে আসি। শেষ প্রশ্নটা যদি এমন হয় যে জীবনে তো বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে বিভিন্ন অর্জন বা বিভিন্ন অতৃপ্তি আপনার ছিল, কিন্তু এই সময় এসে একজন শাহাদাত হোসেন একজন শিল্পী হিসেবে নিজের কাছ থেকে কি চায়, তার স্বপ্ন কি এখন? আমি মাঝখানে একটা ভুল বলা চলে না, মানে ভুল তো আসলে মানে এটা ভুল হচ্ছে জানলে তো মানুষ ওই কাজটা করতো না। তো গত দেড় বছর আমি একটা ভিন্ন কাজ করেছি, তো সেই ভিন্ন কাজ আমার স্বপ্নে ব্যাঘাত ঘটেছে, মানে ঘুমেই ব্যাঘাত ঘটেছে। তো স্বপ্ন তো জেগে থাকার স্বপ্ন বা বেঁচে থাকার স্বপ্ন বা ঘুমের স্বপ্ন, কোনো সকল স্বপ্নে ব্যাঘাত ঘটেছে। মানে আমি যেটা দিয়ে একটু আগে বললাম যে 97 থেকে আমি প্রফেশনাল অ্যাক্টর, আমি পেইড অ্যাক্টর, মাঝখানে 1-1.5 বছর আমি আসলে ব্যবসার চেষ্টা করেছি, সেটাও জীবনের প্রয়োজনই হয়তো করেছি, অথবা আমার ধনী হওয়ার শখ হয়েছিল বা প্রয়োজন হয়েছিল কিছু একটা। আমি ব্যবসার জন্য দেশ ছেড়েছিলাম। আমি আমার যে জায়গা, আমার এই যে সেট, এই ক্যামেরা, হ্যাঁ, আমার এই মেকআপের গন্ধ থেকে আমি 1-1.5 বছর দূরে থাকতে হয়েছে। তো সেখানে আমি ব্যর্থ হয়েছি। ওই ব্যর্থতা আমাকে বারবার মনে করিয়ে দিয়েছে, দিস ইজ নট ইয়োর প্লেস, গো ব্যাক টু ইয়োর ফিল্ড, অ্যান্ড আই কেম ব্যাক। তো এখানে ফিরে আসার পরে এই সময় যদি আমি আবার স্বপ্নের কথা বলি, আমি আমাকে আবার খুঁজে পেতে চাই। মানে আমি যেখানে নিজেকে দেখেছি বা নিজেকে যেখানে দেখতাম বা নিজে যেখানে ছিলাম, আমি সেখানেই আবার নিজেকে দেখতে চাই, মানে অ্যাটলিস্ট আমি যতদিন বেঁচে আছি। বাহ, দারুণ। আমি পার্সোনালি খুব ইন্সপায়ার্ড হচ্ছি আপনার কথা শুনে, অনেক ভালো লেগেছে আজকের আড্ডা। আমার মনে হলো সময় আজ খুব দ্রুত চলে গেল। অনেক ধন্যবাদ। আগামীতে আবারও আপনাকে আমার অতিথি হিসেবে পেতে চাই, নতুন কোনো কাজের গল্প নিয়ে হয়তো। অনেক শুভকামনা, শুভেচ্ছা, ভালো থাকবেন। থ্যাংক ইউ সঞ্জিদা, আমারও ভালো লেগেছে। ইয়েস, আমিও চাই আরও দেখা হোক, উপস্থাপনায় হোক, শোয়ে হোক, নন শোয়ে হোক। ভালো থাকবেন আপনি, শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকার জন্য। অভিনয় শিল্পীদের জীবনের এই নানান গল্পই কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে, শুধু পর্দার সামনে নয়, পর্দার পেছনে। এই প্রভাবিত হওয়াটাও আমাদের জীবনে ইতিবাচকতা বয়ে আনতে পারে, সেই প্রত্যাশাটি রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।